প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি, বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় তৃতীয়, প্রথম পত্র, পাঠ শিরোনাম ব্যাংক সমন্বয় বিবরণী। তো আজকে আমরা যে অঙ্কটা সমাধান করব তার উদ্দীপকটি হলো এই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আর উদ্দীপকটি আমরা একটু দেখে নেই। 2020 সালের 30শে জুন তারিখে তারিন অ্যান্ড কোং এর ব্যাংক সংক্রান্ত কিছু তথ্য নিচে দেওয়া হলো। 1 ক্রমিক 1, 2020 সালের 30শে জুন তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ছিল 51,000 টাকা। 2 27 জুন তারিখে 5,000 টাকা ও 15,000 টাকা দুখানা চেক কাটা হয়েছে, কিন্তু 30শে জুন তারিখের মধ্যে ভাঙানো হয়নি। ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের 1,900 টাকা পরিশোধ, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের 1,550 টাকা আদায়, যা নগদানভুক্ত হয়নি। 5 29 জুন তারিখে 2,400 টাকা ও 4,600 টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু 30 জুন 2020 তারিখের মধ্যে আদায় হয়নি। প্রশ্ন ক, ইস্যুকৃত চেক ও জমাকৃত চেকের টাকার পরিমাণ কত? প্রশ্ন খ, একক জার পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। প্রশ্ন গ, প্রয়োজনীয় জাবেদা দাও। আমরা প্রশ্ন ক, ইস্যুকৃত ও জমাকৃত চেকের টাকার পরিমাণ নির্ণয়। তো আমরা এই টাকার পরিমাণটা নির্ণয় করব। প্রথমে আছে ইস্যুকৃত চেকের টাকার পরিমাণ। ইস্যুকৃত চেকের টাকার পরিমাণ অর্থাৎ দুইটা চেক ইস্যু করা হয়েছে। সেই ইস্যুকৃত চেক, একটা হলো 5,000 টাকা আর একটা হলো 15,000 টাকা। তাহলে দুইটা মিলে আমরা পাচ্ছি 20,000 টাকা। আরেকটা বলছে জমাকৃত চেকের টাকার পরিমাণ, অর্থাৎ চেক জমা দেওয়া হয়েছে এরকম 2,400 টাকা এবং 4,600 টাকা, এই দুটি যোগ করলে 7,000 টাকা। অর্থাৎ ইস্যুকৃত চেকের টাকার পরিমাণ 20,000 টাকা আর জমাকৃত চেকের টাকার পরিমাণ 7,000 টাকা। এখন আমরা খ প্রশ্নের সমাধান করব। ব্যাংক সমন্বয় বিবরণী, তারিন অ্যান্ড কোং এর ব্যাংক সমন্বয় বিবরণী। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 51,000 টাকা। এখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত দেওয়া আছে, আমরা এখন মিলকরণ করব ব্যাংকের সাথে, অর্থাৎ ব্যাংক বিবরণীর সাথে আমরা মিল করব। তো যদি ব্যাংক বিবরণীতে টাকা বেশি থাকে তাহলে ওই আইটেমগুলো আমাদের, যে সকল লেনদেনের কারণে ব্যাংক বিবরণীতে টাকা বৃদ্ধি পেয়েছে কিন্তু নগদান বইতে বৃদ্ধি পায়নি, ওইগুলো আমাদেরকে যোগ করতে হবে। আর যে সমস্ত লেনদেন কারণে নগদান বইতে টাকা হ্রাস পেয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে টাকা হ্রাস পায়নি, ওই সমস্ত লেনদেনগুলো যোগ করতে হবে। অর্থাৎ ব্যাংক বিবরণীতে টাকা যদি যোগ বেশি থাকে, যে সকল আইটেমের কারণে ব্যাংক বিবরণীতে টাকা বৃদ্ধি পেয়েছে ওইগুলো আমরা যোগ করব। আর যে সকল লেনদেনের কারণে ব্যাংক বিবরণীর টাকা হ্রাস পেয়েছে ওইগুলো আমরা বিয়োগ করব। এইভাবে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করব। প্রথমে আমরা দেখি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 51,000 টাকা। আর যোগের আইটেম হয়েছে চেক কাটা হয়েছে, ভাঙানো হয়নি, অর্থাৎ চেক ইস্যু করা হয়েছিল কিন্তু চেকটা এখনো ভাঙানো হয়নি, তাহলে ব্যাংকে টাকা হ্রাস পায়নি, নগদান বইতে হ্রাস পেয়েছে। তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি বেশি থাকার কারণে আমাদের এটা যোগ করতে হবে 20,000 টাকা। আর একটা লেনদেন ছিল ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, যা নগদানভুক্ত হয়নি, অর্থাৎ ব্যাংক টাকা আদায় করেছে, ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে এখনো জমা হয়নি। তাহলে ব্যাংকে বেশি থাকার কারণে এই আইটেমটা আমাদের যোগ করতে হবে 1,550 টাকা। তাহলে মোট যোগের আইটেম আছে দুইটা, আর দুইটার যোগফল হলো 21,550 টাকা। এই 51,000 টাকার সাথে 21,550 টাকা যোগ করলে আমরা পাবো 72,550 টাকা। এখন আমরা বিয়োগের আইটেমগুলো দেখি। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, যা নগদানভুক্ত হয়নি, অর্থাৎ ব্যাংক প্রদেয় বিল পরিশোধ করেছে যা নগদান বইতে লেখা হয়নি। পরিশোধ করলে ব্যাংকে জমা টাকা হ্রাস পেয়েছে কিন্তু নগদান বইতে এখনো হ্রাস পায়নি। ব্যাংকে যেহেতু কমে গেছে তাই আমাদের ব্যাংক বিবরণীর সাথে মিল করতে হলে এটা বিয়োগ করতে হবে 1,900 টাকা। আরেকটা আছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক যেহেতু আদায় হয়নি তাহলে ব্যাংকে এখনো টাকা জমা হয়নি, তাহলে ব্যাংকে টাকা কম আছে। আর কম থাকার কারণে যেহেতু আমরা ব্যাংক বিবরণীর সাথে মিল করব এই জন্য একটু বিয়োগ করতে হবে 7,000 টাকা।
তাহলে আমরা বিয়োগের আইটেম পেয়েছি এখানে দুইটা, ১,৯০০ টাকা এবং ৭,০০০ টাকা, দুটি যোগ করলে হবে ৮,৯০০ টাকা। এখন আমরা মোট ৭২,৫৫০ থেকে ৮,৯০০ বিয়োগ করলে আমরা বিয়োগফল পাচ্ছি ৬৩,৬৫০ টাকা, যা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। এখানে ব্যাংক জমা অতিরিক্ত হবে না, এখানে ব্যাংক জমা হবে। এখানে একটু ভুল হয়েছে, এটা আমরা একটু কারেকশন করে নিই। ব্যাংক জমা। এখন আমরা গ প্রশ্নের সমাধান করব। তারিন এন্ড কুং এর জাবেদা দাখিলা। তো এখানে প্রয়োজনীয় জাবেদা দিতে বলা হয়েছিল। তো জাবেদা হলো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। তো ব্যাংক যদি প্রাপ্য বিলের টাকা আদায় করে তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে, আর ব্যাংক জমা বৃদ্ধি পেলে যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট, আর প্রাপ্য বিল একটা সম্পদ ছিল এটা হ্রাস পেয়েছে তাই প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। অর্থাৎ একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে মানে ব্যাংক জমা বাবদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর প্রাপ্য বিল আদায় হওয়ার কারণে প্রাপ্য বিল বাবদ সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাই ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। আরেকটা লেনদেন ছিল ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। তাহলে প্রদেয় বিল পরিশোধ হওয়ার কারণে প্রদেয় বিল যেহেতু দায় পরিশোধ করছে তাই দায় হ্রাস পেয়েছে, দায় হ্রাস পেলে হয় ডেবিট, তাই প্রদেয় বিল হিসাব ডেবিট। আর ব্যাংক পরিশোধ করার কারণে ব্যাংক জমা হ্রাস পেয়েছে, আর ব্যাংক জমা হ্রাস পেলে যেহেতু সম্পদ হ্রাস পেয়েছে তাই ক্রেডিট। তাই এখানে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধের জাবেদাটা হয়েছে প্রদেয় বিল হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ১,৯০০ টাকা। এইভাবে আমাদের জাবেদাগুলো করতে হবে। তো আমাদের মোটামুটি আজকের আলোচনা এখানেই আমরা শেষ করব। অর্থাৎ এই যে আমরা উদ্দীপকটা নিয়েছিলাম সমাধান করার জন্য, সেই উদ্দীপকটা আমরা এখন সমাধান শেষ করেছি। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাসায় তোমাদের পাঠ্য বইয়ের ৫ নং অঙ্ক সমাধান করার চেষ্টা করবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।